আমরা কিন্তু জিসিএফের থেকে একটা ফান্ড পেয়েছি, যেটা আমরা রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রসেসে এনার্জি এফিশিয়েন্ট প্রজেক্টসগুলো আমরা ফান্ডিং করি। ফিক্সড রেটে লং টার্ম ফরেন কারেন্সি ফান্ডিং করছি। রেটটা কেমন? রেঞ্জেস বিটুইন 4 to 5%। ইন্ডাস্ট্রি থেকে আপনারা কেমন রেসপন্স বা ফিডব্যাক পাচ্ছেন? খুবই ভালো ফিডব্যাক। ইন্ডাস্ট্রিয়াল রুফটপে বাংলাদেশের আসলে পোটেনশিয়াল কেমন? আমরা চাইলে কিন্তু 10,000 মেগাওয়াট অফ রুফটপ করতে পারি। আমাদের ইলেকট্রিসিটির 56% ইজ কনজিউম বাই দি হাউসহোল্ড। আমাদের কিন্তু হাউসহোল্ড গুলাকে সোলারাইজ যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা সোলারের যে ট্রু ইম্প্যাক্ট এটা কিন্তু আমরা পাবো না। যে আমরা এমন ধরনের একটা স্ট্রাকচারে আসবো যে আপনি যে ইলেকট্রিসিটি বিল দেন এর মধ্যে যেন আপনার ইনস্টলমেন্টটা হয়। 2041 সালের মধ্যে 40% রিনিউয়েবলসে যাওয়ার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ নির্ধারণ করেছে, তো সেখানে আসলে ইটকল কতটা প্রস্তুত? সোলার কাজ করে, এই যে আস্থাটা, আমরা মনে করি ইটকল প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। মার্কেটটা ডেভেলপ করছে। 1 মেগাওয়াট সোলার পাওয়ার করতে এটার খরচ কেমন? পার কিলোওয়াটেই বলি আমি, আমাদের ধরেন প্রায় 6 টাকা খরচ। এই সোলার ইরিগেশন 12 লাখ ডিজেল পাম্প আছে ইরিগেশনের জন্য। সো 12 লাখ ডিজেল পাম্পকে রিপ্লেস করতে গেলে রাফলি, খুব বল পার্ক ফিগার এগুলা, $6 বিলিয়ন দরকার। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশে, আমরা জানি সম্প্রতি রিনিউয়েবল এনার্জি নিয়ে প্রচুর কথা হচ্ছে, শুধু বাংলাদেশ না গ্লোবালি কথা হচ্ছে, এবং স্পেশালি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে যে আমাদের আসলে জ্বালানি খাতে যে একটা ক্রাইসিস, এবং সেটা কিন্তু আসলে আমাদের যে এনার্জি, সেটা গ্যাস এবং ইলেকট্রিসিটি সব কিছুর উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে আসলে এই যে সোলার নিয়ে, রিনিউয়েবলস নিয়ে বিভিন্ন রকমের টার্গেট বিভিন্ন সময় দিয়েছে, আমরা দেখেছি, শুনেছি। এখন আছে 2040-র মধ্যে 40% রিনিউয়েবলসে যাওয়া। সো দর্শক, এগুলো নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে পায়োনিয়ার অন্যতম হচ্ছে ইটকল, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, তো তারাই রিনিউয়েবলস নিয়ে বাংলাদেশে অন্যতম পায়োনিয়ার। আমরা ইটকলের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সিইও মিস্টার আলমগীর মোর্শেদকে পেয়েছি আজকে অতিথি হিসেবে। দর্শক, আমরা আজকের কর্পোরেট টক্সে মিস্টার আলমগীর মোর্শেদের সঙ্গে আলাপ করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই সেক্টরের আসলে বিস্তারিত অবস্থাকে। আলমগীর ভাই, স্বাগতম আপনাকে টিভিএসে। থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ সো মাচ। ভাই, শুরু করতে চাই যে আপনার যদিও ইটকল হয়েছে 1997-এ, আচ্ছা, তো তারপরে আপনারা 2003 সালে সোলার হোম সিস্টেম আসলে আপনারা শুরু করেন, একটি সোলার হোম সিস্টেম প্রোগ্রাম দিয়ে শুরু করেন। তো আজকে ইটকলের আসলে বাংলাদেশের এই যে নবায়নযোগ্য জ্বালানো রিনিউয়েবলসের, এটা আপনাদের অবস্থানটা কি এখন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা দর্শকদেরকে। সো 2003 থেকে 2015, জি, প্রায় আপনার 12 বছর 13 বছর সোলার হোম সিস্টেমের প্রোগ্রাম একটা ইটকল করে। ইনফ্যাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ওটাই কিন্তু আমার মতে প্রথম যে রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জির যে ইন্ট্রোডাকশন, সেটা আমি বলবো যে এই প্রোগ্রাম দিয়ে হয়, এবং এটা খুবই ইম্প্যাক্টফুল ছিল। অবভিয়াসলি যখন আপনার নেটওয়ার্ক গ্রিড নেটওয়ার্ক চলে গেল গ্রাম অঞ্চলেও, তখন আসলে মনে হচ্ছিল প্রথম ইয়েতে যে এটার হয়তো রিকোয়ারমেন্টটা কমে আসছে, কারণ তখন আমাদের ধরেন HFO বেসড যে পাওয়ার প্ল্যান্টের যে ক্যাপাসিটি জেনারেশন, সেটা ডিমান্ডের চেয়েও বেশি হয়ে যায়, অ্যান্ড দেয়ারফর আমরা সোলার থেকে দূরে সরে আসি। বাট আজকে আপনি ফাস্ট ফরওয়ার্ড এখন চলে আসলে বোঝাই যাচ্ছে যে আমরা যদি সোলারাইজেশনটাকে ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আজকের আমাদের এই পরিস্থিতিটা ক্রিয়েট হতো না। কারণ সভারেন আপনার কি বলে এনার্জি সিকিউরিটির একটা মূল সলিউশন হচ্ছে একটা প্রপার পোর্টফোলিও মেনটেন করা, বিটুইন HFO হোক এবং অন্যান্য যেসব অল্টারনেটিভ এনার্জি সোর্স হোক, সেটা করা একটা মিক্স থাকা উচিত। কোনোটাই আসলে একটা পন্থাতে সলভ করা যাবে না, এবং গ্রোয়িং ডিমান্ড, তো আমরা তো একটা আপনার গ্রোয়িং ইকোনমি, সেখানে কিন্তু পাওয়ার বা এনার্জির রিকোয়ারমেন্ট বাড়বে, এটাই স্বাভাবিক। তো আমরা ইটকল যেটা করি, যখন 2015-র দিকে এসে যখন বুঝতে পারি, বা 2018 পর্যন্ত এই প্রোগ্রামটা চলে বেসিক্যালি,
যে আসলে কি বলে আপনার ওইটা একটা আমি বলবো যে কন্টিনিউ করা উচিত ছিল। টু মি ইটস এ বিট অফ এ সেটব্যাক, ওটাকে ডিসকন্টিনিউ করা হ্যাঁ আমার মতে। বাট এনিওয়ে, এখন আমরা পরবর্তী যেটা করলাম, আমরা রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সি, আমরা কিন্তু যখন এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলি, জি আমরা এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কিন্তু আলোচনাটা কম করি। ইয়েস প্রথম কথা হলো আপনি এনার্জিকে কিভাবে সেভ করবেন, এফিশিয়েন্টলি ব্যবহার করবেন। এফিশিয়েন্টলি ব্যবহার করবেন। সো আমার মনে হয় ফার্স্ট স্টেপ শুড বি, আমার যাই আছে এটা কনজাম্পশনটাকে মোস্ট এফিশিয়েন্ট কিভাবে করা তো এফিশিয়েন্সি নিয়ে আপনারা কি কাজ করছেন? রাইট। তো আমাদের এনার্জি এফিসিয়েন্সি নিয়ে একটা বেশ বড় ডেভেলপমেন্ট পার্টনার ফান্ডেড প্রজেক্ট আছে, আচ্ছা যেখানে আমরা বিভিন্ন আমাদের একটা বেস লাইন ক্রিয়েট করি, হোয়াট এভার দ্যাট টেকনোলজিস। ধরেন আপনার এখানে যে আলো জ্বলছে, হ্যাঁ সেখানে আমরা কিন্তু একটা বেস লাইন তৈরি করতে পারি যে আপনার এখানে স্টুডিওতে হ্যাঁ এই 10টা বাল্বে ধরেন আপনার এত ইউনিট অফ ইলেকট্রিসিটি কনজিউম করছেন। ইয়েস যদি আপনি এমন একটা টেকনোলজি নিয়ে আসতে পারেন হ্যাঁ লাইটিং এর, জি যেটা এটার চেয়ে 20% কম ইলেকট্রিসিটি লাগবে, আচ্ছা সেই ধরনের প্রকল্পকে আমরা লং টার্ম হ্যাঁ এফোর্ডেবল ফাইন্যান্সিং করি। আচ্ছা আমাদেরকে এখানে সহায়তা করছে যেমন ধরেন জাইকা, হুম আমাদেরকে সহায়তা করছে এখন আপনার KfW। হুম তো এই ধরনের ডেভেলপমেন্ট পার্টনার আমাদেরকে সেই ধরনের প্রজেক্টের ফান্ডিং করে। সোফার আমরা যেমন এখানে ধরেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, হুম যেমন সিমেন্ট ফ্যাক্টরিগুলোয় জি আগে বল রোলিং মিল বলতো, জি এগুলো বেশ ইনএফিশিয়েন্ট, অনেক ইলেকট্রিসিটি কনজিউম করতো। এখন Right. তারা VRM বলে একটা টেকনোলজি, ইয়েস সো ওইটাকে আমরা এরকম লং টার্ম কনসেশনাল লোন, তো যেখানে যে কোনো টেকনোলজি বা প্রসেসে হুম যদি ইভেন কনস্ট্রাকশনে, যেমন আপনাকে স্টুডিওর এক্সাম্পল দিলাম, কেউ হয়তো একটা বিল্ডিং বানাচ্ছে, ফর এক্সাম্পল আমাদের একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাস, জি দ্যাট ইজ এ গ্রিন বিল্ডিং। আচ্ছা সেখানে আপনার কুলিং সিস্টেম, হ্যাঁ সেখানে আপনার লাইটিং সিস্টেম, হ্যাঁ এর বিভিন্ন সিস্টেম ওনারা ওই এনার্জি এফিসিয়েন্সি ক্রিয়েট করেছে আচ্ছা আচ্ছা ওল্ড টেকনোলজির সাথে নতুন টেকনোলজি। সো সেইখানে আমরা ওনাদেরকে সাপোর্ট দিয়েছি। সো বিভিন্ন সেক্টরে আমরা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইলে গ্লোবাল ক্লাইমেট ফান্ড GCF, গ্রিন ক্লাইমেট ফান্ড সরি, আমরা তো GCF এর কিন্তু ওয়ান অফ দি এজেন্টস বলতে পারে, আমরা বলি ডাইরেক্ট অ্যাক্সেস এন্টিটি। Right. মূলত আমরা GCF এর বাংলাদেশে ওয়ান অফ দি এজেন্টস। হুম হুম সো আমরা কিন্তু GCF এর থেকে একটা ফান্ড পেয়েছি, ক্রেডিট লাইন, যেটা আমরা রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রসেসে এনার্জি এফিশিয়েন্ট প্রজেক্টসগুলো আমরা ফান্ডিং করি। ওকে ফ্যান্টাস্টিক। তো এরকম আপনাদের কত ক্লায়েন্ট আছে গার্মেন্টস বা টেক্সটাইল সব মিলিয়ে সোফার? সোফার আসলে GCF এর বিষয়টা হলো যে এটার অ্যাওয়ারনেস বিল্ডিং প্রয়োজন। অনেকেই জানে না যে এখানে আমরা ফিক্সড রেটে, ভেরি কম্পিটিটিভ রেটে লং টার্ম ফরেন কারেন্সি ফান্ডিং করছি, মানে ডলার। কিরকম রেটটা কেমন? রেট ইজ রেঞ্জেস বিটুইন 4 to 5%। আচ্ছা অনেক কম, মার্কেট থেকে তো অনেক কম। হ্যাঁ বেস্ট পার্ট হলো এটা কিন্তু সোফার বেস না, হ্যাঁ এটা হলো আপনাকে আমি Fixed. 10 বছর মেয়াদি ঋণ দিচ্ছি আর ফিক্সড রেট। হ্যাঁ সো আমরা অলরেডি একটা টেক্সটাইলে $14.5 মিলিয়ন ইনভেস্ট করেছি আচ্ছা এই ফান্ড দিয়ে, যা ওই একই এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি ওনারা ইন্ট্রোডিউস করছেন। আমরা অনেকের সাথে আলোচনায় আছি, আমরা BGME এর সাথে কাজ করছি, ওনাদের সাথে মানে সেমিনার সিম্পল ওয়ার্কশপস করছি, যেটাকে কিভাবে এই ফান্ডের সুবিধা নেওয়া যায়। ওকে এবং আমরা কিন্তু শুধু নিজেরা না, জি আমরা কিছু পার্টনার ব্যাংকও আমরা এখানে নিয়ে এসেছি, লোকাল ব্যাংকস, জি যারা আমাদের এই ফান্ডটা আমরা ওনাদেরকে অনলাইন করব, হ্যাঁ ওনারা আবার ওনাদের ক্লায়েন্টকে Right. যেন এই ফান্ডের সুবিধাটা দিতে পারে। রাইট, যেহেতু ব্যাংক সরাসরি ক্লায়েন্টের সাথে ডিল করে, So আমরা ওনাদেরকে দিচ্ছি, ওনারা যেন এটা ওই সুবিধাটা এটা কি শুরু করেছেন না? অলরেডি শুরু করেছি। ইনফ্যাক্ট আমাদের 2টা লোকাল ব্যাংকের সাথে MOU সাইন হবে, হ্যাঁ এখন ওটার ডকুমেন্টেশনের কাজটা চলছে। তো এটা ইন্ডাস্ট্রি থেকে আপনারা কেমন রেসপন্স বা ফিডব্যাক পাচ্ছেন এই এফিশিয়েন্ট টেকনোলজি নিয়ে? খুবই ভালো ফিডব্যাক, কারণ দেখেন এখন নতুন যে টেকনোলজিগুলো, হ্যাঁ এগুলা কিন্তু ইন এনি কেস মোর এনার্জি এফিশিয়েন্ট। ধরেন আজকে আমরা বাল্ব লাগাচ্ছি, LED বাল্ব, হ্যাঁ যেখানে আগে আমরা 60 ওয়াটের বাল্ব লাগাতাম, সেখানে দেখা যাচ্ছে আজকে 5 ওয়াটের বাল্ব দিয়ে True. ওর চেয়ে বেশি আলো পাওয়া যায়। সো নতুন টেকনোলজির একটা অ্যাডভান্টেজ ইন ইটসেলফ বিল্ট ইন থাকে, জেনারেটরও ইভেন্ট জেনারেটর। সো প্রতিটা ক্ষেত্রে কিন্তু এনার্জি এফিসিয়েন্সি ইন্ট্রোডিউস করা সম্ভব। একটা গার্মেন্টসের যে সুইং মেশিন, সেখানেও কিন্তু এখন আপনি ইজিলি, যেটা নতুন মেশিন হবে দেখা যাবে এটা এনার্জি এফিশিয়েন্ট, তো একটা এনার্জি অডিটরদের এখানে রোল আছে।
আচ্ছা, সো এনার্জি অডিটরদেরকে এটা অডিট করতে হয়। শ্রেডার কিন্তু এনার্জি অডিটর আছে, পুল অফ Right. এনার্জি অডিটর আমাদের লোকাল। শুধু শ্রেড আছে নাকি প্রাইভেট সেক্টর? বাংলাদেশে এখন শ্রেডারটাই হচ্ছে রেকগনাইজ বাই আওয়ার আচ্ছা, পার্টনার্স। আমরা অনেক সময় এক্সটার্নাল অডিটরও রাখতে হয়। জি, সো এই পুল অফ অডিটর কিন্তু ইজ দেয়ার, এটা খুব ডিফিকাল্ট কিছু না। সো দ্য পয়েন্ট হচ্ছে যে এই এনার্জি এফিসিয়েন্সিটা কিন্তু শুড বি আওয়ার ফার্স্ট স্টেপ। আমরা ন্যাশনাল লেভেলেও জি, আমাদেরকে, এবং ন্যাশনাল লেভেল তো একটা কিন্তু এনার্জি কনজারভেশনের একটা অলরেডি একটা পলিসি আছে জি, যে সার্টেন টাইমলাইনের মধ্যে আমরা এত ইলেকট্রিসিটি কনজাম্পশন কমাবো। অন টপ অফ দ্যাট অফকোর্স আপনি যেটা বললেন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে জি, সোলারটা আমাদের দেশে মনে হচ্ছে মোস্ট মানে টেস্টেড অ্যান্ড মোস্ট এফেক্টিভ, কারণ আমাদের যে লোকেশন এবং যে সূর্যের রেডিয়েশনের যে বিষয়গুলো থাকে। তো সোলারে আপনারা কি করছেন এবং আপনাদের ক্লায়েন্ট কারা? সো সোলারে আমাদের সোলার রুফটপ একটা বড় প্রজেক্ট, ওকে, ইন্ডাস্ট্রিয়াল সোলার রুফটপ। আচ্ছা, সো আমরা যেটা টার্গেট করছি যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে সেট আপগুলো আছে জি, সেখানে আমরা চাচ্ছি সোলারাইজেশন করতে রুফটপটা, কারণ ল্যান্ড ইজ একটা তো আমরা জানি যে আপনারা সোফার কত মেগাওয়াট So, এভাবে আমরা করেছেন? অলরেডি 220 মেগাওয়াট হ্যাঁ, অলরেডি ফাইন্যান্সড। আচ্ছা, আমরা এবছরের শেষে 300 মেগাওয়াট রিচ করব। ওকে। আপনারা শুধু ফাইন্যান্স করেন, বাট আপনারা তো ওই যে ইনস্টলেশন সেটা আমরা কিন্তু ইটকল ইজ এন ইউনিক অর্গানাইজেশন, হ্যাঁ। যদিও আমরা একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল জি, ইনস্টিটিউশন, কিন্তু আমরা এই দায়িত্বও নিয়েছি বিকজ সোলার সম্বন্ধে অনেকে টেকনিক্যাল সাইডটাতেও নতুন, যে আমাদের কিন্তু একটা টেকনিক্যাল ডেডিকেটেড টিম আছে আচ্ছা, অফ ইঞ্জিনিয়ার্স অফ এক্সপার্টস। আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে যেখানে আমরা বিভিন্ন রিনিউয়েবল এনার্জি এক্সপার্টদেরকে ওই টিমের মধ্যে রেখেছি বাইরের থেকে। সো আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে হেল্প করি প্রথম কথা অ্যাসেসমেন্টে, যে জি। ওনার এই রুফের মধ্যে স্ট্রাকচারালি এটা ঠিক আছে কিনা, এই রুফের এরিয়াতে কতটুকু ক্যাপাসিটি ইনস্টল করা যায়। আমরা সাজেস্ট করি জি, যে কী ধরনের প্যানেল ওনারা আনা উচিত, কী ধরনের প্যারামিটার থাকা উচিত, এবং ইনভার্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট দুইটা কম্পোনেন্ট। জি। সো দ্যাট যেহেতু এটা নতুন একটা টেকনোলজি, ওনারা যেন রাইট মানে কোয়ালিটিটা, হ্যাঁ, বেস্ট কোয়ালিটিটা ওনারা নিয়ে আসতে পারেন। সো ওই Okay. টেকনিক্যাল সাপোর্টটা আমরা দেই, ওইটা আমরা ফ্রি দিই টু স্টার্ট। আচ্ছা, আমরা আপনার ইন্ডাস্ট্রির ছাদটা অ্যাসেস করে ওনাদেরকে একটা ফুল ব্লোন রিপোর্ট দিই হুম, যে আপনার এই ছাদে গিভেন ইটস লোকেশন অ্যান্ড ইটস সারাউন্ডিং আপনি কতটুকু ইলেকট্রিসিটি এখান থেকে জেনারেট করতে পারবেন। ইট ইজ Got ফ্রি। it. দেন উই টক অ্যাবাউট ফাইন্যান্সিং অলসো। ওকে। আপনার ধরেন যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রুফটপে বাংলাদেশের আসলে পোটেনশিয়াল কেমন? অনেকে তো এটা নিয়ে কথা হচ্ছে, আসলে কত মেগাওয়াট সম্ভাবনা আছে? জি, সো এখানে অ্যাসেসমেন্টটা একটু ডিফার করে, হুম, কারণ এখানে আপনাকে একটু দেখতে হবে যে খালি রুফ থাকলে হবে না, জি, রুফের সারাউন্ডিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ওখানে শেড কত পড়লো, হুম, তারপরে এটা ডিপেন্ড করবে আপনার মেনটেনেন্সটা কেমন। হুম, সো সব কিছু মিলে আমরা একটা রিপোর্ট করেছিলাম জি, যে আমরা মনে করি 10,000 মেগাওয়াট আচ্ছা। এটা কি রুফটপ ইজ পসিবল। এটা কি ইন্ডাস্ট্রি অর কান্ট্রি ওয়াইড? এটা আমরা কান্ট্রি ওয়াইড একটা অ্যাসেসমেন্ট আচ্ছা। করেছি যে আমরা চাইলে কিন্তু 10,000 মেগাওয়াট অফ সম্ভব। রুফটপ করতে পারি অন দ্য রুফস। এটা আমাদের একটা অ্যাসেসমেন্ট, এটা ভ্যারি করতে পারে, জি, যেটা বললাম অনেক ফ্যাক্টরে। এর মধ্যে ইন্ডাস্ট্রিতে কি আলাদা আপনাদের আবার অ্যাসেসমেন্ট আছে? ইন্ডাস্ট্রিতে আমরা ধরেন 50% আমরা ইন্ডাস্ট্রি ধরেছি, এখানে 5,000 মেগাওয়াট ইজিলি করা যায়। আচ্ছা, কারণ ইন্ডাস্ট্রির কিন্তু সুবিধা হলো এটা তো খোলা জায়গায় হয়, রাইট, সো এবং এগুলো এক একটা শেড হয়, সো ওখানে কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি। আমাদের শহরের যে অ্যাপার্টমেন্টগুলো হ্যাঁ, এগুলো রুফটপে কিন্তু অনেকগুলা লিমিটেশন আছে। একটা ছাদ, অনেকে ছাদ বাগান করে, হুম, অনেকে আমরা এই শহরে যেটা হয় অনেক শ্যাডো পড়ে, রাইট, পাশের বিল্ডিং থেকে পাশের আসলে বিল্ডিংয়ে আসে। হ্যাঁ, সো অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে টাউনের চেয়ে আমরা এখন একটা নতুন প্রকল্প নিতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের ডোমেস্টিক যে হাউসহোল্ড যে বাসাবাড়ির উপরে যে ছাদ, জি, এটাকে ইগনোর করা যাবে না। কারণ কি আমাদের ইলেকট্রিসিটির 56% হ্যাঁ, ইজ কনজিউম বাই দি হাউসহোল্ড। আচ্ছা, আচ্ছা, তো আমাদের কিন্তু হাউসহোল্ডগুলোকে সোলারাইজ যদি না করতে পারি, হুম, তাহলে কিন্তু আমরা সোলারের যে ট্রু ইম্প্যাক্ট হুম, এটা কিন্তু আমরা পাবো না। সেই জন্য আমরা একটা চাচ্ছি যে আরবান এলাকায়, হ্যাঁ, শহরে না, একটু মফস্বলের দিকে, যেখানে এখনো সিঙ্গেল ওন্ড বিল্ডিংস অনেক আছে, রাইট, একটু খোলামেলা জায়গা হ্যাঁ, এবং সেমি পাকা, এই ধরনের একটা সেগমেন্টকে নিয়ে আমরা কাজ করার পরিকল্পনা নিচ্ছি, যেটায় আমরা মনে করছি যে আমরা
1500 মেগাওয়াটের হ্যাঁ ফাইন্যান্স করব, আচ্ছা ট্রেনিং অ্যাওয়ারনেস বিল্ড করব, হ্যাঁ ফাইন্যান্স করব, এবং আমরা বাই 2030 আচ্ছা আমরা 1500 মেগাওয়াটের মতন একটা ইনস্টলেশন করতে চাই। এরকম একটা board এগুলো মফস্বল শহরগুলোতে আমরা ঢাকার বাইরে বাইরে, করতে যাচ্ছি, হ্যাঁ। কারণ ঢাকায় একটা তো আমি যেটা বললাম সারাউন্ডিং এর জি একটা লিমিটেশন থাকে। অন টপ অফ দ্যাট ঢাকায় কিন্তু ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট ইজ মাল্টি ওন্ড, হুম এখানে অনেক সময় সবাই একমত হতে পারেন না। ইয়েস বাট আমি যদি ওই যেটা সিঙ্গেল ওনারশিপ বাড়ি, এগুলোর ম্যানেজমেন্ট অনেক ইজি হয়। সো ইনফ্যাক্ট আমরা একটা প্রকল্প জমাও দিয়েছিলাম সেন্ট্রাল ব্যাংকেও এক সময়, ওনারাও চাচ্ছিলেন জি যে আপনার এটাকে আমরা একটা ক্লাস্টার একটা ফর্মে হ্যাঁ। এটা করা যায়। কীরকম? সেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়ি এটা অন করবে না, এখানে একটা অপারেটর থাকবে, আচ্ছা রিনিউয়েবল এনার্জি সাপ্লাই কোম্পানিসে আচ্ছা আর অপারেটিং right. রেস্কো বলি। হ্যাঁ সো সেই কোম্পানিকে আমরা ফান্ডিং করব, সে একটা অ্যাগ্রিগেটরের মতন কাজ করবে। সো সে ধরেন আপনার একটা সার্টেন এলাকার, ধরেন মোহাম্মদপুর, আমি টেকিং হ্যাঁ, got it. সে পুরো মোহাম্মদপুর এলাকাটা হুম। আমরা 2-3 জন এরকম Operator. অপারেটর থাকলো, কেবল অপারেটরের মতন, হ্যাঁ আমরা ওনাদের ফান্ডিং করলাম, কারণ আমাদের ওই ক্যাপাসিটি নাই যে প্রতি বাড়ি বাড়ি এত। ইয়েস ওনারা ওটা ইনস্টল করলো, হ্যাঁ ওনারা এটা মেনটেন করবে, ওনারা এটা অন করবে। তাতে হবে কি বাসার আলাদাভাবে এটাকে একটা তো ক্লিনিং, একটা কিন্তু মেনটেনেন্স ইস্যু হ্যাঁ, আছে। হ্যাঁ সো একটা ইন্ডিভিজুয়াল বাসার পক্ষে এটা ডিফিকাল্ট হতে পারে। তো এটা কি আইনগত কোনো বাধা আছে, জটিলতা আছে? আইনগত আপাতত কোনো জটিল নেট মিটারিংয়ে আওতায় চলে আসবে। হ্যাঁ এখানে আপনার পলিসিগত কিন্তু রিনিউয়েবল পলিসি কিন্তু কোয়াইট ফ্রেন্ডলি, যদিও আমরা ইম্পোর্ট ডিউটি মানে এই যে নেট মিটারিং নিয়ে আপনি প্রসঙ্গ তুললেন, নেট হ্যাঁ। মিটারিংটা এটা পারমিশন পাওয়া, এগুলো কি জটিলতা আছে এরকম আমরা কেউ কেউ এটা বলছি? আসলে পলিসিটা খুব ক্লিয়ার। জি পলিসিটা কি একটু যদি সংক্ষেপে বলেন? পলিসি কেমন? তো হচ্ছে আপনার ধরেন নেট মিটারিং আপনি গ্রিডে কানেক্ট করবেন, জি আপনার নেটিং হয়ে যে আইদার ইউ উইল বি অ্যান ইম্পোর্টার অর এক্সপোর্টার, Right. বেশি ইউজ মানে করলে সারপ্লাস যদি সে সাপ্লাই দেয় সে এক্সপোর্টার। এক্সপোর্টার আর হ্যাঁ। হলে ইম্পোর্টার। তো মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে আমরা তো মেইনলি যেহেতু আপনার টোটাল যে রিকোয়ারমেন্ট হ্যাঁ। তার চেয়ে ইউজুয়ালি সোলারের সাপ্লাইটা কম হয় হ্যাঁ। লোড ফ্যাক্টরের চেয়ে। হ্যাঁ। সো আপনি আলটিমেটলি একটা সার্টেন অ্যামাউন্ট ইউটিলিটি কোম্পানিকে দিতেই হবে, বাট লেস দেন হোয়াট ইউ আর পেইং টুডে। কারণ একটা সার্টেন পোর্শন তো আমি সোলার থেকে পেয়ে যাব, জি যার কস্ট কিন্তু এখন অ্যাভারেজে ইজ অ্যারাউন্ড 6 টাকা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা একটা জিনিস আমার টেকনিক্যাল টিম বলে যে ইনভার্টারের যে কস্ট, হ্যাঁ যদি এটা আপনার ওই ছোট ইউনিটের জন্য যে কস্টটা হয়, হ্যাঁ এটার কস্টটা একটু বেশি। আচ্ছা কেমন? ইফ আই এম নট রং 25,000 টাকা আচ্ছা সামথিং, ওটা ওই ইউনিটেই পড়ে যায় একটা ডোমেস্টিক হাউস হোল্ডের ফ্যাসিলিটিতে। আচ্ছা সো সেটা হয় কি আপনার ওভারহেড কস্টটাকে পার ইউনিট অফ ইলেকট্রিসিটি একটু দামটা বেড়ে যায়। এটা কি ট্যাক্স বেশি নাকি এখানে ইনভার্টারে? ট্যাক্স না, এটা ইন্টারন্যাশনাল ইয়েতেও দাম বেশি, আচ্ছা, আর একটা আচ্ছা। ট্যাক্স ফ্যাক্টর আছে। রাইট কারণ এখনো মনে হয় ট্যাক্সের যে পলিসির ইন্টারপ্রিটেশনে হ্যাঁ অনেক সময় এটা নিয়ে অনেক ডিবেট হয়, আমি যা শুনি। জি সো সেখানে একটা হয়তো ইমপ্রুভমেন্টের একটা জায়গা আছে, বাট মার্কেটের প্রাইসটাও একটু বেশি ছোট ইউনিটের। সো ওইটাকে যদি উইথ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখেন, বাইরে কিন্তু এটা তো হচ্ছে। হুম। আমরা যদি পাকিস্তান, ভিয়েতনাম, এই ডোমেস্টিক লেভেলেও কিন্তু সোলার ইন্ডিয়াতে হয়েছে ইন্ডিয়া অ্যাডাপ্টেশন ইজ হিউজ। সো আমার মনে হয় এখানে অনেকভাবে এটা ফাইন্যান্সিয়াল আমাদের এই যে হাউস হোল্ডে এটা নিতে আপনাদের করতে, এটা আসলে এখানে সরকারের কি রোল আপনারা আশা করেন? সরকার একটা মনে হয় যেটা হলো প্রচারটা, সচেতন করতে হবে। সচেতন করাটা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা হচ্ছে কি সোলার নিয়ে অ্যাটলিস্ট ডোমেস্টিক লেভেলে হ্যাঁ। আমাদের যে আগের যে একটা স্মৃতি, এখনো যে এক্সপেরিয়েন্স যে সোলার আছে কাজ করে না, হ্যাঁ। বা আগে হয়তো অনেক মানে লো কোয়ালিটি প্যানেল ছিল প্যানেল দেওয়াতে হয়েছে কি যারা বা মেইনটেনেন্স অত মেইনটেনেন্স ভালো জানতো না, লোকজনও ছিল যারা না। টেকনিক্যাল লোকজন আসছে তারাও জিনিসটাকে ঠিক মতন হয়তো ইনস্টল পারেনি। করে নাই। এই জিনিসগুলো কিন্তু অনেক ইমপ্রুভ করে গেছে এখন। এখন আমার কাছে মনে হয় একটা স্পার্ক দরকার, হয় না? হুম। এটা শুরু। হুম। কারণ এটা এই বাসাবাড়িতে এখনো মনে হয় ওই জিনিসটা, ওই কনফিডেন্সের না একটা ঘাটতি আছে। রাইট সবাই মনে করে না না এটা তো ইলেকট্রিসিটি কি আসলে হবে। আর আরেকটা হচ্ছে ইনিশিয়াল কস্ট, এইটা একটা ইম্পর্টেন্ট, যে আপনার ধরেন ইনিশিয়াল একটা তো কস্ট আছে, ওই ইনিশিয়াল কস্টটা অনেকে নিতে চায় না। ধরেন আপনার একটা ছাদে হয়তো 2 কিলোওয়াট 3 কিলোওয়াটের
একটা ইনস্টল করতে আপনার ধরেন 50-60 হাজার টাকা লেগে যাবে। আচ্ছা, তখন হচ্ছে কি অনেকেই মনে করে আমি কতদিনে এই টাকা উঠাবো। রাইট। সো আমরা একটা যেটা কাজ করছি আমাদের এই ডোমেস্টিক হাউসহোল্ডের যে পরিকল্পনায়, হ্যাঁ। যে আমরা এমন ধরনের একটা স্ট্রাকচারে আসব যে আপনি যে ইলেকট্রিসিটি বিল দেন হ্যাঁ, এর মধ্যে যেন আপনার ইনস্টলমেন্টটা হয়। আচ্ছা, তাহলে হবে কি আপনি এক্সট্রা বার্ডেনটা ফিল করবেন। কিন্তু রাইট। আমার যদি যে হিসাব করে দেখি আমি মাসে দেই 500 টাকা হুম। আর আমার ইনস্টলমেন্টে লোনে দিতে হচ্ছে 2000 টাকা, তাহলে না অনেকে এটাতে খুব রাইট, আসবে না। ডিমোটিভেটেড হয়ে যায়। হুম, সো আমরা আমাদের পেমেন্ট ইনস্টলমেন্ট এমনভাবে করব যেন ওনাদেরকেই টার্গেট করব যাদের ওই ইলেকট্রিক বিলের ইনস্টলমেন্টের ভিতরে জিনিসটা চলে আসে। এই যে একটা হাউস হোল্ডে কি আপনার 2 কিলোওয়াট আওয়ার বসালে তার কি চলে যাবে? 2-3 কিলোওয়াট আজকাল কিন্তু চলে যাবে। আচ্ছা, আজকাল যেহেতু এলইডি বাল্ব একটা, এখন আপনি যদি এয়ার কন্ডিশন চালাতে চান জি, এইগুলো আবার একটু আপনার পাওয়ারফুল লাগবে। বাট আমরা আরবান এরিয়াতে যেখানে টার্গেট করব হ্যাঁ, এখানে আমরা ওইভাবেই দেখছি যে যাদের ওই ইলেকট্রিসিটি বিল 500-600 টাকার মধ্যে থাকে হ্যাঁ, ওনাদেরকে আমরা টার্গেট করতে চাই, আচ্ছা, আচ্ছা, সো দ্যাট ওনারা এটা অ্যাফোর্ড করতে পারে। দ্যাট ইজ দ্য Right. প্ল্যান। সে এই মাসটাকে যদি আমরা ধরতে পারি হুম, ওনারাই কিন্তু আসবেন। হুম, এখন ওই ইনিশিয়াল কস্টে অনেকের কিন্তু হচ্ছে। আর একটা হলো ওই অ্যাগ্রিগেটর যাদেরকে আমরা চাচ্ছি জি, ওনাদেরকে নিয়ে আসতে হবে। ওনাদের লাইসেন্সিং এর ব্যাপারগুলা হুম। গভর্নমেন্টের হয়তো সেই জায়গায় একটু একটা অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। লাইসেন্সটা একটা তো লাইসেন্সিং হয়তো একটা মেকানিজমে যেতে হবে, সে আচ্ছা। রেসকোলে রেজিস্টার্ড হতে হবে, সে তো একটা ট্রেড লাইসেন্স দিবে। হ্যাঁ। এগুলো খুব ডিফিকাল্ট হওয়া উচিত না। আমি এগুলাকে খুব বড় বটলনেক মনে করি না। রাইট, হ্যাঁ, কারণ আমরা তো অলরেডি কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল রুফটপে হ্যাঁ, এই কনসেপ্টটা চলে আসছে, যেটাকে আমরা ওপেক্স মডেল বলছি। রাইট, যে একজন অপারেটর আছে, হুম, সে আরেকটা ইন্ডাস্ট্রির ছাদে রুফটপ ইনস্টল করছে, হুম, সে ফাইন্যান্স নিচ্ছে, হুম, সে ইলেকট্রিসিটি বিক্রি করে হুম, সেই ক্যাশ ফ্লো দিয়ে আমাদেরকে রিপে করছে। সো দ্যাট মডেল ইজ অলরেডি দেয়ার। হুম, হুম, এটাকে এখন জাস্ট আমাদেরকে রিটেল লেভেলে নিতে হবে, আর কিছু না। রাইট। ইট ইজ পসিবল। আপনার এই যে বিভিন্ন টার্গেটের পরে আমরা দেখলাম যে সর্বশেষ টার্গেট 2041 সালের মধ্যে 40% রিনিউয়েবলসে যাওয়ার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ নির্ধারণ করেছে, তো সেখানে আসলে ইটকল কতটা প্রস্তুত সেটা বলছি। সো পুরাটা আমরা তো পারবো না জি, একটা এন্টিটি, বাট আমরা যেটা করছি আমরা নিজেরা তো একটা ভেরি অ্যাক্টিভ রোল প্লে করছি। হুম। এরকম একটা আমাদেরও 2030 একটা প্ল্যান আছে, কি যে plan আমরা সেটা? ধরেন এখন 500 মেগাওয়াট ফাইন্যান্স করেছি ওভারঅল রুফটপ, প্লাস আমরা যেটা বলি লার্জ স্কেল ইউটিলিটি গ্রাউন্ড মাউন্টেড যেগুলো বড় স্কেলের। রাইট, সো ধরেন এটা সব মিলে অ্যারাউন্ড 550 মেগাওয়াট ফাইন্যান্স করা। সো এই বছরের শেষে ধরেন এটা আমরা 600 মেগাওয়াট হবে। হ্যাঁ, তো আমরা নেক্সট 3-4 বছরে এটাকে ধরেন আমরা ট্রিপল করে ফেলতে চাই, আচ্ছা, প্রায় 2000 মেগাওয়াট একটা পোর্টফোলিও হবে। হুম। বাট স্টিল ইট ইজ, তো আমার যে টোটাল কান্ট্রি রিকোয়ারমেন্ট হুম, তার সাথে তো এটা খুব বড় কিছু না। বাট জি। আমরা যে, আমি মনে করি ইটকলের যেটা ইম্পর্টেন্ট রোল, এই যে আমরা আজকে দেখেন টেকনোলজিটাকে স্টাবলিশ করেছি আমাদের টেকনিক্যাল টিম দিয়ে, হুম, অন্যদেরকে ইনভলভ করে যে সোলার কাজ করে, এই যে আস্থাটা, আমরা মনে করি ইটকল প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। পলিসি লেভেলে অনেক আমরা ইনপুট দিয়েছি। জি, এই যে রিনিউয়েবল এনার্জি পলিসি 2025 যেটা হলো, রাইট, যেটার ভিতরে অনেক চেঞ্জ এসছে, হ্যাঁ, সেখানেও আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। আমরা অনেক ক্যাপাসিটি বিল্ডিংয়ে হেল্প করি। আমাদের এখান থেকে অনেক টেকনিক্যাল লোকজন এখন কিন্তু মার্কেটে কাজ করছে। সো আমি মনে করি যে আপনার এবং ব্যাংকরা, স্পেশালি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা কিন্তু এখন দেখছে যে ইটকলের পোর্টফোলিও বাড়ছে হ্যাঁ। এবং তার রিপেমেন্টও ভালো হ্যাঁ, এবং এখানে প্রফিটও করা যায়। তো আচ্ছা, যখন এই এলিমেন্টটা ব্যাংক এবং আদার কমার্শিয়াল নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা দেখবে হুম, যে এটা তো একটা ব্যাংকেবল বিজনেস মডেল, হুম, হুম, যেটা দিয়ে তো প্রপার একটা ইনভেস্টমেন্ট, একটা রিটার্ন আনা যায়। এইখানে আমি মনে করি যে ইটকল একটা খুব বড় ভূমিকা ইনিশিয়ালি প্লে করেছে, অনেক রিস্ক নিয়েছে, হুম, মার্কেটটা ডেভেলপ করছে, এই ক্ষেত্রটা ডেভেলপ করেছে। আজকে সেখানে আপনি দেখবেন কমার্শিয়াল ব্যাংকরা কিন্তু আসবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হবে জি, যে আমাদের কিন্তু ওই যে কনসেশনাল লোন, হুম, যে একদম কনসেশনাল ছাড়া এটা হবেই না, এটার পে ব্যাক পিরিয়ড হবে না, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে না, যে প্যারামিটারগুলো হুম, এটা কমার্শিয়াল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দেখে, এখন কিন্তু টেকনোলজির দাম কমাতে
আমাদের ইম্পোর্ট ডিউটি কিন্তু কমেছে, আরও কমবে, আরো কমবে, আরও একটা কমবে, hint আরও আছে। কমবে। আই এম শিওর গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন ইট, নো প্রবলেম। এই এফিসিয়েন্সি বাড়ার সাথে সাথে কিন্তু এই প্রোডাক্টটা আমি যদি প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, হুম। লাইক এ ক্রেডিট কার্ড, লাইক এনি Right. আদার লোন, হ্যাঁ। দিস ইজ গোয়িং টু বি এ ভেরি প্রফিটেবল সেক্টর। আচ্ছা। কেন এনার্জি দেখেন, একটা ইন্ডাস্ট্রিতে যখন আমরা কি করে লোন দেই, আমরা কিন্তু তার যে মূল ব্যবসা জি। সেটার ক্যাশ ফ্লো তো দেখি, কিন্তু আরেকটা জিনিস আমরা দেখি, কি? ওর তো ফ্যাক্টরিটা চালাতে ইলেকট্রিসিটি লাগবে, ওয়েদার ইট ইজ রিনিউয়েবল অর HFO, হোয়াট এভার ইট হ্যাঁ ইজ। হ্যাঁ, সো ইলেকট্রিসিটি না থাকলে ওর ফ্যাক্টরি চলবে না। চলবে না। সো ফার্স্ট পেমেন্টটা সে কিন্তু করবে তার এনার্জির জন্য। সো এখানে রিপেমেন্টের যে রিস্কটা, এটা কিন্তু অনেক কমে যায়। সেই জন্য আমি মনে করছি যে এবং আমরা লোকাল ব্যাংকদের যে ক্রেডিট টিম, তাদেরকেও ডেকে কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। আচ্ছা। আমরা ওনাদেরকে এনকারেজ করছি যে আপনারা আসেন, আমাদের ফাইন্যান্সের সাথে আপনারাও কো-ফাইন্যান্স করেন, এবং আমরা এরকম করেছি। আমরা যেমন অনেক 2-3টা বড় প্রজেক্ট যেগুলো, সেখানে কিন্তু কমার্শিয়াল ব্যাংকরা পার্টিসিপেট করেছে। যখন দেখে ইটকল আছে, তখন তারাও ওটার সাথে জয়েন করে। আপনার এই যে 1 মেগাওয়াট সোলার পাওয়ার করতে, ধরেন যে ইন্ডাস্ট্রির রুপটপে বা যে কোনো রুপটপে, এটার খরচ কেমন? এখন তো আপনার ধরেন পার মেগাওয়াটে আমাদের পার কিলোওয়াটেই বলি আমি, আমাদের ধরেন প্রায় 6 টাকা খরচ হয়। আচ্ছা। 6 টাকাতে কিন্তু আপনার মোটামুটি উইথ প্রফিট ইলেকট্রিসিটি বিক্রি করা যায় পার ইউনিট। রাইট। সে যেটা আপনার আগে প্রায় 10 টাকার উপরে ছিল, 15 টাকাও ছিল, আচ্ছা আচ্ছা। বাট ড্রাস্টিক্যালি প্রাইস ফল করেছে। এখন মনে হয় একটু আপনার এই মিডল ইস্টার্ন ক্রাইসিসের জন্য হ্যাঁ। ফ্রেড ট্রেড বাড়াতে এখন শোনা যায় সোলার প্যানেলের দাম একটু বেড়েছে। আচ্ছা। বাট দিস ইজ মোর অফ মেবি আ টেম্পোরারি সিচুয়েশন। সো আপনার আমরা যখন কম্পেয়ার করি ক্যাশ ফ্লো, আমরা চিন্তা করি 6 টাকা ভার্সেস সে 11 টাকা। রাইট। সো ক্লিন আপনার কিন্তু 50% ইলেকট্রিসিটি প্রাইস কমে যায় যদি আপনি রুফটপ বা সোলার আপনি ইউজ করতে পারেন, সোলার পাওয়ার। সো দের ইজ এ ক্লিয়ার ডিফারেন্স। এখন গ্রাউন্ড মাউন্টেডে কিন্তু কস্ট ভ্যারি করে। এটা অনেকে ভাবতে পারে 6 টাকা, এটা আমি রুফটপ বললাম, জি। যেখানে রুফটা তো একটা অলরেডি গিভেন ল্যান্ড, কিন্তু আপনার যখন গ্রাউন্ড মাউন্টেড করবে, এটা কিন্তু গ্রাউন্ড মাউন্টেড কোনটা? গ্রাউন্ড মাউন্টেড হচ্ছে যেটা আপনার রুফে না, যেটা আচ্ছা, ground এ। ল্যান্ডে, Ground যেটা এ, নিয়ে right. লার্জ স্কেল যে প্রজেক্টগুলো করে সেগুলো কিন্তু গ্রাউন্ড মাউন্টেড হয়, সেগুলো রুফে হয় না। রাইট। সো গ্রাউন্ড মাউন্টেডে কিন্তু কয়েকটা অ্যাডিশনাল কস্ট আছে। প্রকিউরমেন্ট অফ ল্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা বিরাট খরচ। তারপরে আপনার ট্রান্সমিশন, এখানে কিন্তু ইনস্টল করতে হয় যে অপারেটর, সো সেখানে একটা বড় খরচ আছে। কারণ আপনার গ্রিডের সাথে আপনি হয়তো একটা খুবই একটা মানে আইসোলেটেড জায়গায় করছেন, সেখান থেকে ইলেকট্রিসিটিকে যে নিয়ে যাওয়া টু দ্য গ্রিড, সেটা একটা কিন্তু খরচ আছে। সো সেখানে কিন্তু এখনও ভ্যারি করে বিটুইন সে 8 টাকা টু 9.5, এরকম ভ্যারি করে, ডিপেন্ডিং অন যে আপনার ওই সব কস্ট, যে অ্যাডিশনাল যে কস্ট, সেখানে কত খরচ হবে। রাইট। বাট যেটা হচ্ছে যে আমরা শুনেছি যে এই সোলার ইন্ডাস্ট্রির বা ডেভেলপার যারা আছে বা যারা ইউজার, আপনারা ধরেন যে 1 মেগাওয়াট ইনস্টলেশনে এখন 3.5 থেকে 4 কোটি টাকা খরচ। জি। এবং আপনার যদি 20 বছরের লাইফ ধরা হয় প্যানেলের, এটা 25 ইয়ার্স পর্যন্ত যায়, বাট 20 বছরের লাইফ ধরলেও তারা বলছে যে এখানে খরচ 3.5 টাকার মতো পড়ে পার ইউনিট। এটা একটু মনে হয় অনেক লোয়ার সাইডে। হ্যাঁ, এটা ধরেন যে ওই যে 20 বছরের গড় হিসাবে। হ্যাঁ, বা এটা আমার মনে হয় অনেক কম, এইটা পারা যায় না। হ্যাঁ। কারণ আপনার এখানে ধরেন প্যানেল আপনার 20-25 বছর ওয়ারেন্টি, এটা তো ডেফিনেটলি ঠিক আছে, কিন্তু মেনটেনেন্স ওভারহেড কস্ট আছে। রাইট। এটা কিন্তু ক্লিনিং, এদের বিশাল একটা কাজ। এক্স্যাক্টলি, ওইটা তখন হচ্ছে যে ওই ইউজারের নিজের, হ্যাঁ। বাট ওপেক্স মডেলে এটা 6-7 টাকা এখনো হ্যাঁ, আছে। দ্যাট ওপেক্স ইজ মডেলে। মানে 6-7 টাকায় করা যায়। রাইট। আবার এক্সচেঞ্জ রেটটা মনে রাখতে হবে, কারণ এগুলো তো সব ইম্পোর্টেড। রাইট। সো আপনি 80 টাকার হিসাব আর 100 ধর আজকে 22 টাকার হিসাব তো এক হয় না। ট্রু। আলমগীর ভাই, এখন এই যে আপনিও বলছিলেন যে অনেক এফিশিয়েন্ট টেকনোলজি, তো সোলারে তো আমরা জানি যে চায়নাই প্রবাবলি দ্য লিডার এই টেকনোলজি ইনোভেশন সব কিছুর ক্ষেত্রে। জি। তো এখন আমাদের যে এই যে সোলার রিলেটেড যে ইকুইপমেন্ট, সব কি চায়না থেকেই আসে নাকি অন্য কোথাও সোর্স আছে? দ্য থিং ইজ, চায়না হচ্ছে ফ্যাক্টরিটা, অনেক ক্ষেত্রে দেয়ার আর ইউরোপিয়ান ব্র্যান্ডস, রাইট। জাপানিজ ব্র্যান্ডস, হ্যাঁ। কিন্তু ফ্যাক্টরিজ ইন চায়না, রাইট। লাইক টয়োটা। হ্যাঁ। গাড়িটা কিন্তু জাপানিজ, কিন্তু ইট ক্যান বি মেড আউট অফ চায়না অর ইভেন ইন্ডিয়া। সো আমরা কিন্তু অনেক ভালো ব্র্যান্ড আছে যেগুলো চাইনিজ না, জি। বাট মেড আউট অফ চায়না।
অন দ্য আদার হ্যান্ড চাইনিজরা অনেক দূর এগিয়ে গেছে এই টেকনোলজিতে ওভার টাইম। যেমন ধরেন বাংলাদেশে আগে ইনভার্টার, ইভেন 4-5 বছর আগেও জার্মান একটা ইনভার্টার খুব পপুলার ছিল। এখন কিন্তু চাইনিজ ইনভার্টার্স আর অফ ইকুয়াল কোয়ালিটি। আচ্ছা আচ্ছা। সো এখন তো আসলে চাইনিজ কোয়ালিটিও ইমপ্রুভ করে গেছে। এই যে ব্যাটারি যেটা স্টোরেজ, হ্যাঁ, এটা কি আসলে এই সোলারের জন্য বা সোলারাইজেশনের জন্য এটাও তো একটা গুরুত্বপূর্ণ খুব বিষয়। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা শুনেছি যে অনেক দাম এটার, কিরকম? প্রাইসিং কিন্তু কমছে, জি, এটা কমে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে এক্স্যাক্টলি পার ইউনিট কস্টটা নাই, রাইট, বাট ইট ইজ কামিং ডাউন। এবং আপনার ডিউটি স্ট্রাকচারটা যদি একটু ঠিক করা যায়, লিথিয়াম ব্যাটারি, রাইট, তাহলে কিন্তু আপনার প্রাইসটা কমে আসবে। আর একটা হচ্ছে আপনার মার্কেটটা তো এখনো আসলে স্টোরেজের জন্য বড় না, ইকোনমিক স্কেল যেটা। এখন কিন্তু অনেকেই আমাদের সাথে কথা বলছে, কারণ আপনার আমাদের একটা যে 3 হুইলার, জি, যদিও এটা একটা ইনফর্মাল এখন আনরেগুলেটেড মার্কেট, মানে এই রিক্সা, এই ইলেকট্রিক রিক্সাগুলো, রিক্সা, অটো রিক্সাগুলো, এদের কিন্তু অ্যাসিড লেড ব্যাটারি, এটা খুবই এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস এবং এটার অনেক লিমিটেশন আছে। যেমন এটাকে আপনার ওই নষ্ট হয়ে যায়, তো চার্জ করতে হয়, চার্জ বেশিক্ষণ থাকে না। রাইট, তো আমাদের কাছে অনেকে চাইনিজ সাপ্লায়ার অফ লিথিয়াম ব্যাটারি ওনারা আসছেন, যে ওনারা এই মার্কেটটাকে ক্যাপচার করতে চায়। আচ্ছা, তারা অনেক রকমের আইডিয়া নিয়ে আসছে। কেউ বলছে যে আমরা ব্যাটারি লিথিয়াম এখানে বানিয়ে বিক্রি করব। একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট আছে যারা সোয়াপ করবে। এটা অনেকটা ব্যাটারি, একটা ধরেন রিচার্জিং স্টেশন। হ্যাঁ, সো ওখানে ওরা রিচার্জ করে ব্যাটারি রেডি রাখবে। সো আপনি গাড়িটা চালিয়ে আসলেন, আপনার আর ওখানে ওয়েট করতে হবে না। ওরা সিম্পলি আপনার ব্যাটারিটা খুলে চার্জ করবে আর রিচার্জ ব্যাটারিটা আপনার গাড়িতে দিয়ে দেবে। আপনি আবার সারাদিন ঘুরলেন, আবার আপনি এইভাবে সোয়াপ করবেন। আর ওই ব্যাটারিটা আপনি অন করতে হবে না, ওরাই অন করবে, ওদের ইনভেস্টমেন্ট। খালি আপনাকে ব্যাটারিটা আর ওই সার্ভিস চার্জ দেবে। এটা কি অলরেডি হয়েছে? অলরেডি আছে, ওরা এটাকে বড় করতে চাচ্ছে। ওরা এটা কি চাইনিজ কোম্পানি? চাইনিজ কোম্পানি। সো ওরা এরকম রিচার্জিং স্টেশন করছে, এখন এটা ব্যাপকভাবে বাড়াতে চায়। সো এই ধরনের যখন আপনার লিথিয়াম ব্যাটারি ইউজটা বাড়বে বিভিন্ন খাতে, তখন কিন্তু এটা একটা মার্কেট ডেভেলপ হবে। তখন আপনি দেখবেন হয়তো, এবং অনেকে কথা বলছে এখানে ফ্যাক্টরি করতে চায়, কিন্তু এখানে করার আগে সে চায় যে একটা ডোমেস্টিক ডিমান্ড, তার তো একটা অ্যামাউন্ট না হলে সে তো এখানে ফ্যাক্টরি করে তার পোষাবে না। জি, আলমগীর ভাই, আপনার আলোচনা আমরা শেষের দিকে। আপনার যদি ইউরোপিয়ান বায়ার্স বা আমেরিকান বায়ার্স, গ্লোবাল বায়ার্স যারা গার্মেন্টসের, তাদের একটা প্রেশার আছে যে বাংলাদেশে তাদের যে ফ্যাক্টরিগুলো থেকে তারা সোর্স করে, বাই করে, সেখানে রিনিউয়েবলস ব্যবহার করা, এবং প্রবাবলি H&M এর 40% মনে হয় যে রিনিউয়েবলস হতে হবে, এরকম তাদের ফ্যাক্টরিগুলোর একটা টার্গেট আছে। তো আপনারা কি এই গার্মেন্টস ফ্যাক্টরি ওনার্স, তাদের থেকে আপনারা কি সম্প্রতি বেশি কোয়েরি পাচ্ছেন, বা এগুলো নিয়ে কি মনে হচ্ছে যে একটা পুশ আছে বা চাপ ফিল করছে তারা? ব্যাপক। আচ্ছা, কারণ নেট জিরো, শুধু রিনিউয়েবল না, নেট জিরো। সো হিউজ ইনভেস্টমেন্ট দরকার। সো ইনফ্যাক্ট BGMEA ওনারা চাচ্ছেন যে দেখেন যারা বড় ফ্যাক্টরি তাদের এগুলো করা অনেক ইজি, ফাইন্যান্স পাবে। সো ছোট ফ্যাক্টরিগুলো, আমাদের তো প্রায় 5,000 মনে হয় ফ্যাক্টরি আছে, রাইট, অ্যারাউন্ড, সেখানে অনেক স্মলার ফ্যাক্টরি আছে। সো এখন BGMEA ভাবছে যে আমরা ওই যে বাকি যারা টিয়ার 2-3 লেভেলের যারা, ওনাদেরকে তো এই রিনিউয়েবল বা এই নেট জিরো স্কিমে নিয়ে আসতে হবে। তাদের ফাইন্যান্সিং কিভাবে হবে, তাদেরকে সাপোর্ট কারা দিবে? সো BGMEA আমাদের সাথে অ্যাক্টিভলি আলোচনা করছে যে চলেন আমরা একটা স্কিম ক্রিয়েট করি, যে স্কিমের আওতায় ওই ছোট যারা তাদেরকেও আমরা হেল্প করতে পারবো। কারণ ওই সাপ্লাই চেনে কিন্তু ওনারাও একটা বড়, অবশ্যই আমরা বড়রা তো পারবে টপ টিয়ারের, বাট বড় ফ্যাক্টরি তো খুব কম আছে, বেশি না, ছোট আর মিডিয়ামই বেশি। ছোটদেরকে কিন্তু সাপোর্ট, সেই কাজটা আমরা এখন BGMEA এর সাথে করছি, যেন আমরা সেই স্মলার ফ্যাক্টরিগুলোকে কিভাবে সাপোর্ট দিব, কি মডেলে দিব, কিভাবে ওগুলাকে ব্যাংকেবল করব, সেই কাজটা নিয়ে আমরা কাজ করছি। ওকে, গুড ইনিশিয়েটিভ। সোলার ইরিগেশন প্রোগ্রাম, এটা তো এই যে আমরা দেখলাম যে কৃষকরা ডিজেলের ক্রাইসিসও এগুলো ফিল করছে। এই সোলার ইরিগেশন আসলে সেটা তো ফাঁকা জায়গা, ওইখানে তো সোলারের একটা সম্ভাবনা স্বাভাবিক বা লেম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে, বাট এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না কেন এখন? হওয়া উচিত, ব্যাপক হারে হচ্ছে না। হচ্ছে না কেন? একটা হলো
আমি যদি একদম ব্যাংক, আপনারাও তো ইট হ্যাঁ আমরা সেটাও তো করছি, উদ্যোগ নিতে পারেন। আমরা করছি, আচ্ছা কিন্তু প্রবলেমটা কি জানেন, যে সাইজটা নিয়ে কথা বলছি খুব কম। আচ্ছা আমি বলতে পারি যে ইটকলের 60% তো ইটকল ফাইন্যান্স, কিন্তু আউট অফ হোয়াট হ্যাঁ। অনলি মনে হয় রাফলি সোলার ইরিগেশন পাম্প আছে 2500 প্লাস, আচ্ছা তার মধ্যে ইটকলের আছে 1500 প্লাস, অলরাইট বাট বেসটা তো ছোট। হ্যাঁ আমাদের প্রায় 12 লাখের মতন একটা ডেটা আমার কাছে এক সময় ছিল, 12 লাখ ডিজেল পাম্প আছে ইরিগেশনের জন্য। ইরিগেশনের জন্য। সো 12 লাখ ডিজেল পাম্পকে রিপ্লেস করতে গেলে রাফলি, খুব বল পার্ক ফিগার এগুলা, $6 বিলিয়ন দরকার। আচ্ছা আচ্ছা কমতে পারে এখন যেহেতু প্রাইস কমেছে। সো একটা হলো অর্থায়ন, জি এটা একটা বিগ ইস্যু, সেখানে আমরা অনেকভাবে চিন্তা করতে পারি। আর একটা হলো যে আপনার ফার্মার ওনারশিপ মডেলে যেতে হবে। হুম। আমরা যে মডেলটা করছিলাম সেটা একজন অ্যাগ্রিগেটর, বড় একজন, সে পানি বিক্রি করবে তো ধরেন 10 জন ফার্মার। রাইট সো এই মডেলটার কিছু ব্যাংকেবিলিটির ইস্যু আছে। আচ্ছা আমরা ইনিশিয়ালি যখন করি এটার অনেক গ্যাপ ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে। আমরা যেসব এত ইলেকট্রিসিটি হ্যাঁ। হবে, এত পানি বের, এই প্রজেকশন অনেক ভুল ছিল। বাট এনিওয়ে, মানে মুভিং ফরওয়ার্ড, আমার এটাকে ফার্মার ওনার মডেল খুব ইম্পর্টেন্ট, এবং এখানে কিছু লোকাল গভর্নমেন্টের কিছু সাপোর্ট লাগবে, কারণ এগুলো তো খোলা জায়গায় আপনি যেগুলো জি। বলেন, সেগুলোর প্রোটেকশন দেওয়া, হুম হুম, এখানে যেন আনঅথরাইজ ইলেকট্রিক মোটর না ঢুকে যায়। আচ্ছা। এটা একটা আমরা খুব ফেস করি, কেন ওরা একটা এরিয়া রেস্ট্রিক্ট করে দেয় হুম। আইনগতভাবে, যে এর মধ্যে যেখানে সোলার আছে সেখানে আর কোনো ইলেকট্রিক পাম্প ঢুকতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে অনেক আনঅথরাইজ ইলেকট্রিক পাম্প ঢুকে যায়। হুম। সো ডিজেল পাম্পের চেয়ে সোলার পাম্প ইজ ডেফিনেটলি কস্ট এফেক্টিভ, কিন্তু যেহেতু আমাদের এগ্রিকালচারে বাল্ক রেট হুম ইলেকট্রিসিটির কম, জি ইলেকট্রিক পাম্প ঢুকলে কিন্তু আর সোলার পাম্প কাজ করতে পারবে না। আচ্ছা সেই জন্য এইটা একটা সাপোর্ট দরকার, যেন কোনো আনঅথরাইজ ইলেকট্রিক পাম্প ওখানে না সেটা যেতে তো পারে। সরকারের থেকেই সাপোর্ট ওটা একটু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট লাগবে। আর হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী, এখন হয় কি আমাদের যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এগুলো আবার তো আপনি ডলার এনে দিতে পারবেন না, এটা তো লোকাল কারেন্সিতে দিতে হবে, হ্যাঁ একটু দীর্ঘমেয়াদী দিতে হবে, আবার একটু গ্র্যান্ড থাকতে হবে। সোলার ইরিগেশন পাম্প হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট যেখানে আপনি আসলে 10-12% লোন দিয়ে এগুলো ফিজিবল করা যায় না। হুম এটাকে আপনার লং টার্মও করতে হবে, ইন্ডিয়াতেও এটা ভালো গ্র্যান্ড থাকতে হবে। সো গভর্নমেন্টও এখন করছে, বিএডিসি থেকে একটা প্রকল্পতা ওনারা রান করে। বাট আমার মনে হয় এই গ্র্যান্ড বেসড ব্লেন্ডেড ফাইন্যান্স একটা স্ট্রাকচার করে আরেকটু অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট নিয়ে যেন এখানে রিকাভারিটা আমরা করতে পারি। এমনও হয়েছে যে প্যানেল খুলে বিক্রি করে ফেলছে, আচ্ছা আচ্ছা এরকম কাহিনীও আমাদের পোর্টফোলিওতে। আচ্ছা, আচ্ছা। এইগুলো স্টপ করলে ফার্মারকে যদি ওনারশিপ দেওয়া যায়, আমার মনে হয় সোলার ইরিগেশন পাম্প ইজ আ মাস্ট বাংলাদেশে, কেন হিউজ অ্যামাউন্ট অফ আমাদের কিন্তু ইট ইজ এ খরচ হচ্ছে, পলিউশন হচ্ছে, এন্ড সো অ্যান্ড সো ফর্থ। রাইট একদমই শেষ প্রশ্ন আলমগীর ভাই, যেটা হচ্ছে যে আমাদের তো এখানে অনেক সময় দেখা যায় যে আমলাতান্ত্রিক জটিলতা বা নীতিগত বিভিন্ন রকমের জটিলতা, এগুলোর জন্য অনেক ভালো উদ্যোগও আসলে সামনে এগোয় না বা সফল হয় না। সো এই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমাদের যে আমাদের আসলে যেতেই হবে, তো সেখানে আসলে এই বড় বাধা আপনারা কি মনে করেন যে আসলে এই বাধাগুলো যদি দূর করে তাহলে এই ক্ষেত্রে একটা বড় বিপ্লব ঘটতে পারে? আমি মনে করি কালেকটিভলি জি। পলিসি সবই আছে, কিন্তু হুম। আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা অনেক সময় বলি না যে এখানে ইম্পোর্ট ডিউটির বিষয় থাকে, হুম। কাস্টম ক্লিয়ারেন্স থাকে, এখানে আপনার ধরেন এই যে ধরেন তারপরে অ্যাগ্রিগেটরের ইস্যু থাকে, নেট মিটারিংয়ের Right. অ্যাপ্রুভাল প্রসেস থাকে, ফাইন্যান্সের বিষয় থাকে, এবং সেখানে কমার্শিয়ালাইজেশন করা। তো সব অ্যাক্টররা যদি এক জায়গায় এসে হুম। কালেকটিভলি এটাকে কমিট করে, হুম। আমার কাছে আসলে এর বেশি বলা, কারণ এভরি ফ্যাক্টর ইজ দেয়ার, এটা একটা পাজেলের মতন, বুঝছেন? জি পাজেলগুলোকে এক জায়গায় খালি জোড়া লাগাতে হবে, এবং একটা মানে ভেরি টপ ডাউন অ্যাপ্রোচ থাকতে হবে যে এটা করতেই হবে, হুম মানে হোয়াট এভার ইট বি। কেন আপনার ফাইন্যান্সিং তো আমরাও করতে পারছি, ইটকল, হুম। আর অন্যরা আসবে। তো সবাই মিলে যদি আসলে এটাকে ধরি না, এটা আমার মনে হয় আর কোনো বটলনেক, আমি অনেস্টলি আপনাকে এটা মানে বড় সরকারের উত্তর, থেকে একটা সিরিয়াস কমিটমেন্ট থাকতে হবে এই উদ্যোগটাকে। কমিটমেন্টও থাকতে হবে, এবং
হয়তো কমিটমেন্ট তো আছে, দেখেন জি। আমাদের সেটা তো অনেক সময় আমরা কাগজেই মানে কথা রেটোরিক্সের মধ্যেই থাকে, অপারেশনাল করা, Right. জাস্ট কামিং টুগেদার, আমাদের তো বাস্তবায়নেই সব ক্ষেত্রে সমস্যা। জাস্ট কামিং টুগেদার, দেয়ার আর পলিসিস, মেনি হ্যাঁ। পলিসিস, এবং সব ভালো কিছুই আছে, পলিসি। রাইট, দেখেন ইটকল তো একটা স্টেট ওন এন্টিটি, হ্যাঁ, কিন্তু আমরা তো ঠিকই ইনভেস্ট করছি, জি, হচ্ছে তো, আমরা তো পারছি, রাইট। তো সম্ভব তো, ইট ইজ এ গুড এক্সাম্পল। ইটকলের আসলে একটু যদি দর্শকরা জন্য জানতে চাইবে যে ইটকলের পোর্টফোলিও বা ইটকলের আসলে লাভ লসের হিসাবটা আপনাদের লাস্ট অডিটেড রিপোর্টের উপরে বেস করে যদি একটু শেয়ার করেন। শিওর। তো আমাদের এখন ইটকলের যে টোটাল লোন পোর্টফোলিও প্রায়, এটা আমাদের অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ, রাইট, প্রায় 11,500 কোটি টাকা, এটা 25-এ, এটা 25-এ। রাইট, আমাদের এনপিএল ছিল অ্যারাউন্ড 8.5%। রাইট, তার মধ্যে একটা বড় অংশ ছিল সোলার হোম সিস্টেমের, রাইট, সেই পুরানো লেগেসি, হ্যাঁ, যেটা 2018-তে আমরা, বন্ধ ওটা করেছে। বাদ দিলে কিন্তু আমাদের এনপিএল ইজ অ্যারাউন্ড 5%। ও ওকে, একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হবে ইটকলের, জি। ইটকল কিন্তু এমন খাতে ইনভেস্ট করে হ্যাঁ, যেগুলো আগে কেউ করেনি, ইয়েস, দীর্ঘমেয়াদী, যেখানে একটা ঝুঁকি তো আছে। আপনি যদি ইটকলকে আরেকটা এনবিএফআই এর সাথে তুলনা করেন, হুম। তাহলে কিন্তু অ্যাপেল টু অ্যাপেল হবে না। হুম, কেন আমরা এমন জায়গায় করি, ফার্স্ট মুভ করি আমরা, জি, কেন আমাদের একটা ম্যান্ডেট হচ্ছে ওই ক্ষেত্রটাকে ডেভেলপ করা। হুম। তো আমরাও যদি না করি, সোলার ইরিগেশন পাম্প কেউ করবে না, জি, আমরা করেছি। আপনার ক্লিন ব্রিক হুম। যে টেকনোলজিতে ইনভেস্ট করা আমরা করেছি, দেখা গেছে অলমোস্ট পুরো পোর্টফোলিও ওয়াজ আন্ডার স্ট্রেস, কারণ হচ্ছে অনেক ইস্যু ছিল, হুম। যে ডার্টি ক্লিনগুলো বন্ধ করার কথা ছিল, সেগুলো বন্ধ হয় না। হুম, সো ইটকল এর সেটা পরে তো বন্ধ হওয়ার একটা সরকারের ছিল, বাট টার্গেট হয় নাই, এখনো তো দেখছেন ইটস দেয়ার। রাইট, সো এন্ড অফ দ্য ডে আমি মনে করি ইটকলের যে 8.5% ক্লোজিং, তার মধ্যে সোলার হোমেরই ছিল অ্যারাউন্ড 5%, জি, এবং আমরা কিন্তু গ্রোয়িং, আমাদের প্রফিট গত বছর আমরা প্রায় 100 কোটি টাকার উপরে প্রফিট করি, নেট প্রফিট। নেট প্রফিট, আমরা গভর্নমেন্টকে ডিভিডেন্ড দিই ইন ক্যাশ অ্যান্ড ইন স্টকস। আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ইজ ওভার 20%। ইটস এ ভেরি হেলদি ব্যালেন্স শিট কিন্তু। জি, সো আমরা সেভাবেই অপারেট করি, আমাদের বোর্ড সেভাবে আমাদেরকে সাপোর্ট দেয়, ম্যানেজমেন্ট আমরা সবাই প্রফেশনালস। সো আমাদের খুবই একটা স্ট্রং ক্রেডিট কালচার আছে, আমাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হুম। একদম ধরেন খুবই একটা, যে কোনো কমার্শিয়াল ব্যাংকের সাথে, ভালো কমার্শিয়াল ব্যাংকের সাথে কম্পারেবল। আমাদের যেহেতু ডেভেলপমেন্ট পার্টনাররা পে করে, হুম। ফান্ডিং করে, আমাদের রিপেমেন্টের কিন্তু একদিনও ডিলে নাই। আচ্ছা, আচ্ছা, We have paid the government, through the government, to the development partners on dot. যেখানে কোনো ঘাটতি নাই, আমাদের প্রায় 1,000 কোটি টাকা ক্যাপিটাল আছে। আমাদের ক্রেডিট লাইন, যেটা আমাদের লিকুইডিটি আমাদের জি। জন্য প্রায় $1 বিলিয়ন উপরে অ্যাভেলেবল ক্রেডিট লাইন আছে। আচ্ছা, সো ইট ইজ, আমরা ইনফ্যাক্ট প্রায় আমাদের নিজস্ব মানে জেনারেটেড ফান্ড, হ্যাঁ, যে গভর্নমেন্ট সিকিউরিটি এবং কিছু ব্যাংক প্লেসমেন্ট মিলে হুম। আমাদের প্রায় এখন আছে আপনার 3,500 কোটি টাকা। তার মধ্যে আচ্ছা। ফরেন কারেন্সি আছে একটা বড় অংশ, ক্যাশ, রাইট, এটা এফডি করে রেখে দিছি আমাদের ন্যাশনালাইজ ব্যাংকে এবং দু একটা প্রাইভেট ব্যাংকে। সো আমরা কিন্তু তরলতাতেও ইটস ভেরি লিকুইড। সো টাচউড আমাদের কোনো ব্যালেন্স শিট লুকস ভেরি হেলদি, এবং এটাকে আমরা আরও স্ট্রং করতে চাই। Yes. আমাদের টার্গেট নিয়েছি উইথ দ্য বোর্ড, যে আমরা এটাকে 5-এর নিচে নিয়ে আসবো এনপিএল। ইন ডিউ কোর্স। হ্যাঁ, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা Thank you, আশা করি পারবেন, ইটকল আরও বড় হবে, বাংলাদেশের যে রিনিউয়েবলসের জার্নি সেটার সাথে আসলে ইটকল এতদিন যেটা করেছে, লিড দিয়েছে, সেরকম একটা পায়োনিয়ারিং রোলও থাকবে, সেটাই আমরা আশা করি। সো থ্যাংক ইউ মিস্টার আলমগীর মোর্শেদ, জিবিএস এ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাই। দর্শক, আমরা আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।